আকাশবাণী কলকাতা 23 নিউজ বাংলা চ্যানেলের আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম: 20 লাখ করে জরিমানা, বড় স্বাস্থ্যের মুখে রাজ্যের 31 জন ডাক্তার। কারণটা কি? মুর্শিদাবাদে 5 বছরের নাবালিকাকে ধর্ষণ, সংকটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে, অভিযুক্তকে গণপ্রহার। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবেন মমতা, শরৎকন্যা সুপ্রিয়ার ইঙ্গিতপূর্ণ মন্তব্য। 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, হুঁশিয়ারি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের। শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যু, প্রিন্সিপালের শাস্তির দাবিতে অবরোধ ডানলপে। জম্মু কাশ্মীরের রাস্তায় 2 পুলিশ কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার, আত্মহত্যা নাকি খুন? বাংলা মানেই ব্যবসা, শিল্প ও কর্মসংস্থান নিয়ে বিজেপিকে তৃণমূলের চ্যালেঞ্জ, নতুন স্লোগানের সুর তুলেছে মমতার দল। কমন প্যাসেজে কোনো নির্মাণ করা যাবে না, বিল্ডিং বিভাগকে কড়া নির্দেশ মেয়রের। রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 30,000 ছুঁই। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মশার দাপট। কালীঘাটে ভেঙে পড়ল প্রাচীনকালের বাড়ি, অল্পের জন্য রক্ষা। বিস্তারিত। স্বাস্থ্যের মুখে 31 জন সিনিয়র রেসিডেন্ট ডাক্তার, তাঁদেরকে প্রত্যেককে 20 লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। কার্যত নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরের। সূত্রের খবর, বদলির আদেশ বেরিয়েছিল, কিন্তু সেই বদলির নির্দেশকে তারা মানতে চাননি বলে খবর। এই বদলির নির্দেশকে না মেনে তারা সংশ্লিষ্ট মেডিকেল কলেজে ডিউটি করে যান। একেবারে টানা 3 বছর ধরে তারা নির্দেশ পালন করেননি। এরপর একেবারে কড়া সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়, স্বাস্থ্য দপ্তরের নজরে রয়েছে আরো 25 জন চিকিৎসক। তাদেরও বদলির নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা মানতে চাননি। কেন তারা বদলির নির্দেশ মানতে চাননি সেটা খতিয়ে দেখা হচ্ছে। যদি দেখা যায় যে তারা ইচ্ছাকৃতভাবে এই নিয়ম মানেননি, তবে তাদের বিরুদ্ধেও জরিমানা আরোপ করা হতে পারে। খবরে এই সময় ডিজিটাল সূত্রে। আসলে রাজ্যের কোন সরকারি মেডিকেল কলেজে এমডি এমএস এর মতো ডাক্তারিরা স্নাতকোত্তর পড়তে গেলে একটা বন্ডের সই করতে হয়। সেই বন্ডের শর্ত অনুসারে পাশ করার 3 বছর সরকারি পরিষেবার মধ্যে যুক্ত থাকতে হবে। নিয়ম অনুসারে প্রথম বছরটা যে মেডিকেল কলেজ থেকে স্নাতকোত্তর করেছেন সেখানে পরিষেবা দিতে হবে। পরবর্তী 2 বছর তাকে অন্যত্রে বদলি করা হবে। সেটা জেলা বা মহকুমা সুপার স্পেশালিটি স্টেট জেনারেল হাসপাতালও হতে পারে। যদি এটা কেউ না মানতে পারেন তবে জরিমানা আরোপ করা যেতে পারে, আর সেই জরিমানাই আরোপ করা হলো এবার। চিকিৎসকদের একাংশের দাবি, সংশ্লিষ্ট হাসপাতাল রিলিজ না দেওয়ার জন্যই তারা নতুন জায়গায় যোগ দিতে পারেনি। তবে এই যে একই মেডিকেল কলেজে দিনের পর দিন থাকার বিষয়টি নিয়ে নানান চর্চা হচ্ছে, কারণ একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শাসক বিরোধী কথাবার্তা বলেই সংশ্লিষ্ট চিকিৎসককে চাপে পড়তে হয়। তবে কি যারা যেতে চাননি, একই মেডিকেল কলেজে রয়ে গিয়েছেন, তারা কি শাসক ঘনিষ্ঠ? এই সম্ভাবনার বিষয়টি সামনে আসছে এবার, কারণ শাসক ঘনিষ্ঠ বা হাসপাতাল প্রশাসন যাদের হাতে রয়েছে তাদের ঘনিষ্ঠ না হতে পারলে এভাবে একই হাসপাতালে বছরের পর বছর ধরে টিকে থাকা একেবারেই সম্ভব নয়। তবে সরকারের এই মনোভাবের জেরে এবার চিকিৎসক মহলে জোর চর্চা শুরু হয়েছে। 5 বছরের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় শনিবার রাতে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের বরুঞ্চা থানার অন্তর্গত রানীপুর গ্রাম। নাবালিকাকে ধর্ষণ করার সময় অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলে কয়েকজন যুবক। এরপর তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ধান কাটা এবং অন্য কিছু কাজ করার জন্য কয়েকজন যুবক গতকাল বীরভূম থেকে বরুঞ্চা থানার রানীপুর গ্রামে এসেছিলেন, কিন্তু তাদের কাজ না হওয়ায় বিকেল নাগাদ একটি বাড়ির ছাদে বসে 2 বন্ধু গল্প করছিলেন। সেই সময় এক শ্রমিকের 5 বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ধর্ষিতা নাবালিকার বাবার এক বন্ধু বলেন, গতকাল আমরা বীরভূম থেকে কাজ করতে এসেছিলাম, কিন্তু আমাদের কাজ না হওয়ায় বিকেল নাগাদ বন্ধুর সঙ্গে একটি বাড়ির ছাদে বসে গল্প করছিলাম। সেই সময় হঠাৎ দেখতে পাই এক যুবক আমার বন্ধুর 5 বছরের মেয়েকে কোলে করে তুলে নিয়ে কোথাও যাচ্ছে। তিনি বললেন, ঘটনাটি দেখতে পেয়ে আমি বন্ধুকে জানাই এবং দুজনেই দ্রুত বাড়ির ছাদ থেকে নেমে এসে নাবালিকার খোঁজ শুরু করে। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে আমরা জানতে পারি আমার বন্ধুর মেয়েকে পাশে একটি জঙ্গলের ধারে পরিত্যক্ত একটি বাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর আমরা সেই এলাকায় গিয়ে যুবককে বন্ধুর মেয়ের সঙ্গে অপকর্ম করার সময় হাতে নাতে ধরে ফেলি। যুবককে ধরার পর স্থানীয় লোকজন তাকে ব্যাপক মারধর করে। ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছে তাকে উদ্ধার করেছে। রাতে ওই নাবালিকাকে অচৈতন্য অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে এনে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, নাবালিকার অবস্থা যথেষ্ট সংকটজনক। প্রাণবন্ত গণতন্ত্রে বিরোধীদের একটি বড় ভূমিকা এবং দায়িত্ব রয়েছে। তিনি যদি বিরোধী জোটে আরো বেশি দায়িত্ব নিতে চান তবে খুশি হব। বাংলার মুখ্যমন্ত্রী তথা টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভারত জোটকে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন, তখন থেকেই বিরোধী নেতাদের কাছ থেকে বিভিন্ন প্রতিক্রিয়া সামনে আসছে। এবার এনসিপি এসপি সাংসদ সুপ্রিমো সুপ্রিয়া সুলেও এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, বিরোধী জোটকে শক্তিশালী করতে টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি দায়িত্ব নিলে তিনি খুশি হবেন। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির
সাংসদ সুপ্রিয়া শুলে সংবাদ সংস্থা ANI এর সাথে কথা বলার সময় বলেছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের অবিচ্ছেদ্য অঙ্গ। প্রাণবন্ত গণতন্ত্রের বিরোধীদের একটি বড় ভূমিকা এবং দায়িত্ব রয়েছে। তাই যদি সেই বিরোধী জোটকে আরো বেশি শক্তিশালী করতে যদি মমতা আরো বেশি দায়িত্ব নিতে চান, তবে আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হব। টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের কাজের ধরন নিয়ে প্রশ্ন তুলে বলেন, বর্তমান নেতৃত্ব যদি জোটের কর্মকাণ্ড কার্যকরভাবে পরিচালনা করতে না পারে, তবে তিনি সেই দায়িত্ব জোটের ভবিষ্যৎ কর্মকাণ্ড পরিচালনা করতে প্রস্তুত। সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তাই দিয়েছেন তিনি। বাংলাদেশে ভারত বিদ্বেষের বিশ্ব চরমে। এবার কলকাতা দখলের ডাক। 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। ভারত তো দূরের কথা, আমেরিকারও আমাদের সামনে টিকবে না। ঢাকায় ভারত বিরোধী মিছিল থেকে হাস্যকর দাবি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের। মিছিলের ভিডিও পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্টের। ইউনূসের বাংলাদেশের ভারত বিদ্বেষের বিষ এবার হুমকি ওপারের অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের। ভারত বিরোধিতায় সুর চড়ালো বাংলাদেশের সেনার অবসরপ্রাপ্ত কর্তাদের একাংশ। হিন্দুদের উপর হামলার মধ্যেই ভারতের বিরোধিতায় ঢাকায় মিছিল। ঢাকায় প্রাক্তন সেনাকর্মীদের মিছিলে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শোরগোল। এই কোন বাংলাদেশ? 1971-এর মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকেই নতুন করে উত্তাল হয়েছে বাংলাদেশ। অত্যাচার শুরু হচ্ছে হিন্দুদের উপর। ভারত বিরোধিতায় একাধিক পদক্ষেপ করেছে ইউনূস সরকার। এই পরিস্থিতিতে শনিবার ভারত বিরোধিতায় সুর চড়ালো বাংলাদেশের সেনার প্রাক্তন কর্মীরা। ভারতের বিরোধিতা করে মিছিল করলেন সেদেশের প্রাক্তন সেনাকর্মীরা। সেখান থেকে উঠল ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান। এদিকে নৈরাজ্যে বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছে। এবার বাড়িতে ঢুকে খুন করা হলো সনাতন জাগরণ মঞ্চের এক নেতার মাকে। নিপীড়নের লাইভ স্ট্রিমিং করায় গ্রেফতার করা হলো এক হিন্দু যুবককে। চলল মন্দিরে ভাঙচুর। নিজের দেশেই সমালোচনার মুখে ইউনূস সরকার। লাইভে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছিলেন শিক্ষিকা। ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় কিছু পরই। শিক্ষিকার মৃত্যুতে দায়ী স্কুল কর্তৃপক্ষের শাস্তির দাবিতে শনিবার রাস্তা অবরোধ চলল ডানলপ মোড়ে। বরানগরের বাসিন্দা ওই শিক্ষিকা জসভীর কৌর ফেসবুক লাইভে অভিযোগ তোলেন। সবিস্তারে তার স্কুল কর্তৃপক্ষ অবসরের মাত্র 2 বছর আগে শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। নিয়মিত হেনস্থা অপমানের মুখে পড়তে হচ্ছে তাকে। বলেন তিনি 5 ডিসেম্বর মেলে তাঁর দেহ শনিবার ডানলপ অবরোধ করে তার পরিজনবর্গ বলেছেন, দোষীদের শাস্তি না দেওয়া অবধি দেহের শেষকৃত্য করা হবে না। ডানলপ মোড় অবরোধ করেন তারা। মৃত শিক্ষিকার পরিবার দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছেন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরিজনবর্গের অভিযোগ, স্কুলের প্রিন্সিপাল নিজেই চালাতেন থ্রেড কালচার। তার শাস্তির দাবি করছে। জম্মু কাশ্মীরের উধমপুরে রহস্যজনকভাবে 2 পুলিশ কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হলো। আত্মহত্যা নাকি খুন, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। ঘটনার পরই পুলিশের শীর্ষ কর্তারা উধমপুরে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন। উধমপুর পুলিশ জানিয়েছে, রেম্ভা থানায় খবর যায় 2 পুলিশ কর্মী সোপোর থেকে STC তালওয়ারার দিকে যাচ্ছিলেন। গাড়িতে তাদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। জঙ্গি হামলা হয়েছে নাকি আত্মহত্যা, তা নিয়েই এখন ধোঁয়াশা তৈরি হচ্ছে। যদিও পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছে। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে 6:30 নাগাদ উধমপুরের কালীমাতা মন্দিরের কাছে একটি জিপ দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁদের সন্দেহ হওয়ায় জিপের সামনে যেতেই চমকে ওঠেন। তারা দেখেন জিপের ভিতরে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে 2 পুলিশ কর্মীর দেহ। যদিও পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছে। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে 6:30 নাগাদ উধমপুরের কালীমাতা মন্দিরের কাছে একটি জিপ দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাদের সন্দেহ হয় জিপের সামনে যেতেই চমকে ওঠেন। তারা দেখেন জিপের ভিতরে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে 2 পুলিশ কর্মীর দেহ। সঙ্গে সঙ্গেই তারা পুলিশে খবর দেন। পুলিশে জানিয়েছে, মৃতদের মধ্যে একজন পুলিশের গাড়ি চালক, অন্যজন হেড কনস্টেবল। জানা গিয়েছে ওই গাড়িতে আরও এক পুলিশ কর্মী ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওয়ার্ল্ড বেঙ্গল বিজনেস কনফারেন্সের আগে বাংলার শিল্প কর্মসংস্থান নিয়ে নানান অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা। তিনি দাবি করেন, বাংলার শিল্পের অভাব, নতুন উদ্যোগের সুযোগ নেই এবং এখানে কেউ শিল্প করতে আসে না। এমনকি বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় প্রশ্ন তোলেন যে গত 5 বছরে কতগুলি সংগঠন বাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে। এমন পরিস্থিতিতে কর্পোরেট বিষয়ক মন্ত্রক জানিয়েছে যে 2019 সাল থেকে বাংলার অনেক সংস্থা অন্য রাজ্যে চলে গেছে। এই তথ্য নিয়ে বিজেপির আক্রমণ আরও জোরালো হচ্ছে। এমন পরিস্থিতিতে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সরকারকে বিব্রত করতে এমন তথ্য বেরিয়ে আসতে পারে বলে আশঙ্কা করছে তৃণমূল। পাল্টা আক্রমণে তৃণমূল কংগ্রেস শনিবার থেকে সংসদের ভিতরে এবং বাইরে একটি নতুন স্লোগান তৈরি করেছে, বাংলা মানে ব্যবসা। তৃণমূলের নেতৃত্বের কথায়, বিজেপি যত বেশি মানহানি করবে, বাংলার মানুষ তত বেশি তাদেরকে শাস্তি দেবে।
এবার কড়া সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। কমন প্যাসেজে কোনো নির্মাণ করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এই কমন প্যাসেজ সাধারণত দেখা যায় দুটি বাড়ির মধ্যে, আবার কয়েকটি বাড়ির মাঝে যে জায়গা, এমনকি কোনো জমিতেও যদি কমন প্যাসেজ থাকে তাহলে সেখানে কোনো নির্মাণ করা যাবে না। আর কেউ যদি এরপরও নির্মাণ করে তাকে তাহলে সা ভেঙে দিতে নির্দেশ দিলেন ফিরহাদ হাকিম। টক টু মেয়র অনুষ্ঠানে এমন একটি অভিযোগ আসার পরিপ্রেক্ষিতে বিল্ডিং বিভাগকে নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আর তাতেই এখন তোলপাড় অবস্থা। এই কমন প্যাসেজ দিয়ে মানুষজন যাতায়াত করেন, আবার সেখানে এলাকার মানুষের গাড়ি থাকে। ওই ধরনের কমন প্যাসেজ ব্যক্তিগতভাবে কেউ নির্মাণ করতে পারে না, তাহলে অসুবিধায় পড়তে হয় মানুষজনকে। আর কমন প্যাসেজে নির্মাণ বেআইনি বলে কলকাতা পুরসভার আইনে রয়েছে। আর সেটা মনে করিয়ে দিয়ে মেয়র বলেন, বহু বছর ধরে ব্যবহৃত কোনো কমন প্যাসেজে নাগরিক অধিকারের মধ্যেই পড়ে, সেটা আর কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। তাই কমন প্যাসেজে নির্মাণ বন্ধ করে অনুমতি দেওয়া সম্ভব নয়। এমন কোনো নির্মাণ করতে তাই নিষেধ করেছেন বড় অফিসার। আর তার সঙ্গেই জানিয়ে দিলেন কমন প্যাসেজে কোনো নির্মাণ করা যাবে না, কেউ করলে তা ভেঙে ফেলবে কলকাতা পুরসভা। এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য, কেউ দলিল করে কমন প্যাসেজে নিজের বলে দাবি করাতে পারেন না, আর যদি তা করে বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেবেন না। কারণ 30 থেকে 40 বছর ধরে কমন প্যাসেজ ব্যবহার হয়ে সেটি অন্যান্য বাসিন্দাদের অধিকারের মধ্যে পড়ে যায়। অনেকে প্রমোটার বা সেগুলি দলিলের মধ্যে ঢুকে বিল্ডিং নির্মাণের অনুমোদন নিচ্ছেন। যদি দলিলের মধ্যে এসব থাকে তাহলে অনুমোদন দেবেন না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেই ফাইল পাঠাবেন, সেখানে যা হওয়ার হবে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যে বাড়ছে মশার উপদ্রব, উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গি সংক্রমণের সংখ্যা। ইতিমধ্যেই রাজ্যে আক্রান্তের সংখ্যা 30,000 ছুঁই। স্বাস্থ্য দপ্তরের রেকর্ড অনুযায়ী জানা যাচ্ছে, চলতি মাসের 2 তারিখ পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা 29,522। পরের 5 দিনের সংখ্যাটা আরও বেড়েছে। গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 1,346 জন। সরকারি হাসপাতালে পরীক্ষা করানোর পর ডেঙ্গি পজিটিভ হয়েছেন 23,084 জন। বেসরকারি হাসপাতালে এবং ল্যাবরেটরি থেকে পরীক্ষার পর 6,438 জনের ধরা পড়েছে ডেঙ্গি। শীত বাড়বে, সংক্রমণ বৃদ্ধির আশঙ্কাও করা যাচ্ছে। অতীতের পরিসংখ্যান অত্যন্ত এমনটাই জানান দিচ্ছে। প্রসঙ্গত, ডেঙ্গির পাশাপাশি সম্প্রতি চিকেনগুনিয়া নিয়েও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল মুর্শিদাবাদ জেলায়। মশাবাহিত জোড়া মারণ রোগের মোকাবিলায় শুরু হয়েছে মশা নিধন পর্ব। স্বাস্থ্য দপ্তরের তরফে জোর দেওয়া হয়েছে সচেতনতা প্রচারেও। বাড়ির আশেপাশে কোথাও জমা জল যেন না থাকে, হাত পা ঢেকে দেওয়া, জামা পরার কথাও বলা হচ্ছে। রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যকর্তারা। পুজোর আগে থেকেই মালদহ মুর্শিদাবাদের একাংশে অজানা জ্বরের উপদ্রব দেখা দিয়েছিল। জ্বরের সঙ্গে মাথা ধরা, অসহ্য হাতে পায়ে ব্যথা। তবে প্রথমের দিকে অনেকেই এটিকে সাধারণ জ্বর ভেবেছিলেন, কিন্তু পরে 2 সপ্তাহ কারো বা জ্বর মাথা ব্যথার প্রকোপ না কমায় নতুন করে ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আক্রান্তদের রক্তের নতুন নমুনা সংগ্রহ করা হয়। তখনই জানা যায় সাধারণ কোনো জ্বর নয়, গ্রামের অনেকেই চিকুনগুনিয়াতে আক্রান্ত। ভেঙে পড়ল বাড়ির একাংশ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে কালীঘাট এলাকায়। জানা যাচ্ছে, কালীঘাটের 70 নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়ার লেনে একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দা এবং দমকল সূত্রে খবর, ভেঙে পড়া বাড়ির ভিতরে কেউ আটকে নেই। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, 73 নম্বর ওয়ার্ডের এই বাড়িটি অনেক বছরের পুরনো। সেই বাড়ির দোতলার অংশে কেউ থাকতেন না, কিন্তু নিচের অংশে অনেকেই থাকতেন। শনিবার রাতে দোতলার একটি অংশ ভেঙে পড়ে। সেই আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। বাড়ি ভাঙার আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে নিচের অংশের ভাড়াটেদের বের করে নেন। তারপর দোতলার বিস্তীর্ণ অংশ ভেঙে পড়ে বাড়িটির। এই ঘটনার পর স্থানীয় থানা এবং দমকল কর্মীদের খবর দেওয়া হয়। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে এসেছেন। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা চ্যানেল।